নমস্কার বন্ধুরা, ভ্রমণ রসিক ভ্লগস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে চিলাপাতা বনাঞ্চলে আমাদের তৃতীয় এবং অন্তিম দিন। আজকে এই গভীর বনানীকে ছেড়ে আমাদের চলে যেতে হবে সেই শহরে। আর যাওয়ার পথে আমাদের বেশ কিছু প্ল্যান আছে, আর সেইগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটা হচ্ছে আমরা কোচবিহারে যেসব হেরিটেজ গন্তব্য রয়েছে, যেসব প্রাচীন স্থাপত্য রয়েছে, সেইগুলো এক্সপ্লোর করব। কোচবিহারটাকেও এক্সপ্লোর করব। আর এক্সপ্লোর করব এখানে একটা উপজাতিদের বসবাস। এই চিলাপাতার যে অঞ্চলে আমরা আছি, এই অঞ্চলেরই একটা উপজাতি হচ্ছে রাভা উপজাতি। তো আমরা চেষ্টা করব তাদের যে বসতিটা আছে সেই দিক দিয়ে একটু ঘুরে তারা কি করছে, তারা বেশ অনেক কিছু হাতের কাজ করে, সেগুলো এক্সপ্লোর করে তারপরে আমরা কোচবিহার যাব। আর কোচবিহার থেকেই আমাদের আজকে ফেরার ট্রেন। তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখবেন। কোচবিহারের বেশ কিছু জিনিস দেখতে পাবেন। ব্রেকফাস্ট শেষ করে রেডি হয়ে বিদায় জানালাম চিলাপাতাকে। তার সাথে বিদায় জানালাম এলিফ্যান্টা ইকো স্টেকেও। আমার অনুরোধে এলিফ্যান্টা ইকো স্টের মালিক শ্রী রবি রাভা আমাদের নিয়ে চললেন মেন্দাবাড়ির খুব কাছে অবস্থিত একটি রাভা পাড়ায়। রাভা একটি উপজাতি যারা আমাদের বাংলা এবং আসামে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে। জানিয়ে রাখি, এই রাভাদের সমাজ একসময় মাতৃতান্ত্রিক ছিল। কৌতূহলের বশেই দেখতে গেলাম সেই পাড়া। বাংলার আর চারটে গ্রামের মতোই এই গ্রামটিও। এখানকার লোকেরা এখন আমাদের মূল ধারায় মিশে গেছে। একটি বাড়িতে গেলাম, সেই বাড়ির মেয়েরা তাঁতে বুনে তৈরি করছে মেখলা। এটি একটি ট্র্যাডিশনাল ড্রেস যা আমরা আসামি মহিলাদের অনেক সময় পরতে দেখেছি। এত সুন্দর আপ্যায়ন দেখে খুব ভালো লাগলো। এটা হচ্ছে মেখলার উপরের, কি বলে? এটা লুফুন আর ওটা কামবাং। ওটা উপরের পার্টটা আর এটা হচ্ছে নিচের পার্টটা। স্মৃতিস্বরূপ নিয়ে নিলাম একজোড়া মেখলা। এই পাড়ার অধিকাংশ লোকেরাই খ্রিস্ট ধর্মাবলম্বী। দেখলাম এখানকার একটি চার্চ। রাভাদের পাড়া থেকে এবার চললাম কোচবিহারের পথে। আমাদের চলার পথে দাঁড়িয়ে পড়লাম পাটকাপাড়া টি এস্টেটে। রাস্তায় আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এই জায়গাটা হচ্ছে ভুটিয়া বস্তি বলে। এখানে চা বাগান রয়েছে। এই চা বাগানের সৌন্দর্য দেখব বলেই এই জায়গাটায় দাঁড়িয়েছি। চারিদিকে চায়ের গাছ, একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পুরো চা বাগান। দেখলাম সুন্দর চা বাগান, স্থানীয় মহিলারা নিজেদের কাজে মগ্ন। তোলা হচ্ছে চা পাতা। আমাকে দেখে যেই না ওনারা একটু অপ্রস্তুত হলেন, আমি এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসলাম। আবার চলতে লাগলাম। একটা জায়গায় দেখতে পেলাম এক নদী এবং তার উপর একটি
ছোট্ট বাঁশের সাঁকো। এক দারুণ অভিজ্ঞতা। এটা হচ্ছে কপসিকাতা বেটে বলে, এটা হচ্ছে কালজানি, তারপরে বুড়ি, তারপরে বাসা, 3টে নদী মিলে একটা নদী। কালজানি, বুড়ি আর তোষা, সরি বানিয়া, বানিয়া, এই 3টে মিলে এক জায়গায়। আর ওই যে সাঁকো দেখা যাচ্ছে, ওই সাঁকো দিয়ে আমরা পেরোবো? ওই সাঁকো দিয়ে বেরিয়ে যাবো। গাড়ি যাবে ওই সাঁকো দিয়ে? এই নৌকো ব্যবহার করা হয়। ধীরে ধীরে আমরা আলিপুর দুয়ার ছাড়িয়ে ঢুকে পড়লাম কোচবিহার জেলায়। কোচবিহারে আমাদের প্রথম গন্তব্য বানেশ্বর শিব মন্দির। মন্দিরে প্রবেশ করতেই চোখে পড়ল একটা সাইনবোর্ড। জীব বৈচিত্র্য সংরক্ষণের কথা লেখা আছে। মাটি থেকে বেশ খানিকটা উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত এই মন্দির। গম্বুজের মতো চূড়া বিশিষ্ট এই মন্দির বর্গাকার। নির্মাণের সঠিক সময়কাল না জানা গেলেও এটা আন্দাজ করা যায় যে এই মন্দির বেশ প্রাচীন। অনেকের মতে কোচবিহারের রাজা নরনারায়ণ এই মন্দিরের নির্মাণ করেন। মন্দিরের গর্ভগৃহের ছবি তোলা না গেলেও জানিয়ে রাখি, প্রবেশদ্বারের প্রায় 10 ফুট নিচে রয়েছেন দেবাদিদেব মহাদেব। মন্দিরের পাশের পুকুরে বাস করে এক বিশেষ প্রজাতির কচ্ছপ, তার জন্যই ওই সাইনবোর্ড দেওয়া। বানেশ্বর মন্দির থেকে এবার আমরা চললাম কোচবিহারের রাজবাড়ির উদ্দেশ্যে। কোচবিহারের রাজবাড়ি আজ এক সংগ্রহালয়ে রূপান্তরিত। সঠিক প্রবেশ মূল্য এবং আইডেন্টিটি কার্ড দেখিয়ে প্রবেশ করতে হয়। রাজবাড়ির সামনে এক বিশাল জায়গা জুড়ে বাগান রয়েছে, তার মধ্যে দিয়েই রাজবাড়ির প্রবেশ পথ। বেশ খানিকটা হেঁটে পৌঁছে যাওয়া যায় রাজবাড়ি। ঐতিহাসিকদের মতে এই রাজবাড়ির নির্মাণ হয় 1887 সালে ইটালিয়ান নির্মাণ শৈলী অবলম্বনে। নির্মাণ করেন রাজা নৃপেন্দ্র নারায়ণ। (125 ফুট উঁচু এই প্রাসাদের ক্ষেত্রফল প্রায় 50,000 স্কোয়ার ফুট। প্রায় 50-এরও বেশি ঘর রয়েছে এই প্রাসাদে। স্বাধীনতার পরে কোচ রাজাদের এলাকা ভারতীয় সরকারের অন্তর্গত হয়। ভেতরে ছবি তোলার অনুমতি নেই, আমরা মিউজিয়াম ঘুরে বেরিয়ে এলাম। কোচবিহার রাজবাড়ি থেকে এবার আমরা চললাম সাগর দিঘির উদ্দেশ্যে। শহরের মাঝখানে অবস্থিত এই দিঘিকে কেন্দ্র করেই রয়েছে কোচ রাজাদের প্রাচীন সব স্থাপত্য। অধিকাংশই এখন সরকারি দফতরে রূপান্তরিত। দিঘির চারপাশে গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে দেখতে লাগলাম স্থাপত্যগুলি।
দেখলাম আরেকটি প্রাচীন শিব মন্দির। 1807 সালে নির্মিত এই মন্দিরের নাম হিরণ্যগর্ভ শিব মন্দির। নির্মাতা মহারাজা হরেন্দ্র নারায়ণ। সাগর দিঘির আশেপাশের নির্মাণগুলি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মদন মোহন মন্দিরে। মদন মোহন মন্দিরের আনুমানিক নির্মাণকাল 1890 খ্রিস্টাব্দ। মন্দিরের নির্মাণ করেন রাজা নৃপেন্দ্র নারায়ণ। ভগবান কৃষ্ণ এখানে মদন মোহন রূপে পূজিত। এছাড়াও মন্দির কমপ্লেক্সে মা তারা, মা কালী ও মা ভবানীর পুজো হয়। মন্দিরের নির্মাণ শৈলীতে দালান সংস্কৃতির ছাপ মেলে। মন্দিরের শিখর দেশ গম্বুজাকৃতি। মন্দিরের উল্টো দিকে এক বিশাল দিঘি রয়েছে, স্থানীয়রা বলেন বৈরাগী দিঘি। এবার কোচবিহারকে বিদায় জানানোর পালা। পুরো বনভূমিকেই বিদায় জানিয়ে এগিয়ে চললাম নিউ কোচবিহার স্টেশনের দিকে। স্মৃতিতে রয়ে গেল চিলাপাতা, জলদাপাড়া আর এই কোচবিহার ভ্রমণ। সুযোগ পেলে আবার আসবো, এই প্রতিশ্রুতি দিয়ে এগিয়ে চললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর সিরিজটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম আরও ভ্রমণ দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে আগামী কোনো গন্তব্যে। এখনকার মতো নমস্কার।